আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? শুভ্র অদ্ভুত ইঙ্গিত দিল নেত্র যুগল দ্বারা। মীরার বুঝতে বেগ পেতে হলো না এই ইঙ্গিতের। এই ছেলের সাথে আর ভালোভাবে কথা বলার কোনো মানেই হয় না। ব্যাগের পকেট থেকে ছুরিটা বের করে মীরা শুভ্রের হাতে শক্ত করে ঢুকিয়ে দিয়ে বের করে নিল। পা দিয়ে সজল লাথি মারল শুভ্রের স্পর্শকাতর স্থানে। ছুরিটা দিয়ে এসে দ্বিতীয়বার আঘাত করল শুভ্রের ঘাড়ে। ছিটকে আর্তনাদ করে উঠল শুভ্র। ব্যথার যন্ত্রণার সহিত বলল মীরা। ইউ ব্লাডি পিস। উল্টো ঘুরে দৌড়ানো শুরু করে। শুভ্র তার আহত হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে তার দলের কয়েকটা ছেলেকে ফোন করে সেখানে উপস্থিত হতে বলে জলদি। শেষে ফোন কেটে দিয়ে পিছু নেয় মীরার। লোকালয়ে পৌঁছাতে আরেকটু সময় বাকি। মীরার অন্তঃকরণে নিজেকে ধাতস্থ করল, সাহস দিল। তবে বিপদের ঝুঁকি তখনও তার পিছু ছাড়েনি। ক্ষীণ দূর যেতে তিনটা ছেলে এসে উপস্থিত হয় তার সম্মুখে। মীরা ভরকালো, প্রশ্ন করল। চাই। উপস্থিত একজন বিশ্রী হেসে বলল। তোমারে? দ্বিতীয়জন ক্রোধ নিয়ে বলল। আমার ভাইরে মেরে ভাগতে চাও? এত সহজ? আজকে তোমারে খাইছি ফুলটুসি। মীরার বোধগম্য হয় শুভ্রের দলবল এরা। পেছন ফিরে তাকানোর পর এবার দমিয়ে রাখা আতঙ্কটা তার বেড়ে গেল হু হু করে। মাথা চায়াতি উঠল নানান রকমের চিন্তা। বারংবার অন্তঃকরণ এসে প্রার্থনা করছে যেন খারাপ কিছু না হয়। মীরা সর্বোচ্চ চেষ্টা করলো উপস্থিত তিনজনকে দমানোর জন্য। ছুরি দিয়ে আঘাত করলো অবধি, তবে কাজ হলো না। আঘাত করার ফলস্বরূপ তাকে পাল্টা থাপ্পড় মারা হলো। অধর চুয়ে তল রক্ত গড়িয়ে পড়ল এক ফোঁটা, দুই ফোঁটা অবিরত। মীরা আকুতি স্বরে বলল। প্লিজ ছেড়ে দিন আমায়, যেতে দিন, আল্লাহর দোহাই লাগে। চারটে ছেলে নিষ্ঠুর নিকৃষ্ট পাষাণ হৃদয়। মীরার ব্যাকুলতা কাতরতা মেশানো আকুতি শুনল না। লোলুপ দৃষ্টিতে তাকালো তারা। তাদের মুখশ্রীতে বজায়মান অদ্ভুত চাহনি দেখে মীরা বুঝে গেল তার সাথে ঠিক কি হতে যাচ্ছে। অন্তঃকরণে নাজেহাল অবস্থা তার। সবকিছু এলোমেলো লাগছে। শেষ মুহূর্তে আকুতি স্বরে বিড়বিড়িয়ে আল্লাহর নিকট প্রার্থনা করছে সে। হৃৎপিঞ্জর চাইছে ওশান আসুক, একবার আসুক। তিন চারটে ছেলের সাথে পেরে উঠল না মীরা। পালাতে চেয়েও পালো না। শুভ্র মীরার হাত পা বেঁধে নিয়ে বলল। ওরে বস্তায় ঢুকো জলদি, জঙ্গলের ভিতরে নিয়ে যাই। তার মুখে এক গাদা পুরনো কাপড় ঢোকালো। কিছু বলার প্রয়াস কণ্ঠ দ্বারা শব্দ করলো, হলো না তা সম্ভব। মীরাকে বস্তায় ভরে নেয় দুজন। তার পূর্বে সে দুজন ভীষণ বাজেভাবে মীরা স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। নেত্র যুগল বন্ধ করে মীরা অস্পষ্ট স্বরে বলল। কিছু হয়নি, ওরা ব্যাড টাচ করেনি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বস্তায় ভরে বস্তার মুখ বন্ধ করে টানতে টানতে মীরাকে জঙ্গলের ভেতর নিয়ে যাওয়া হচ্ছে। ব্যথায় আর্তনাদ করে উঠছে সে ক্ষণে ক্ষণে। বর্তমান অবস্থা দেখে অন্তরাল হু হু করছে। আদৌ কি সব ঠিক হবে? রুহির অবস্থা করুন, পাগলের মতো ছুটছে এদিক সেদিক। দুপুরে মীরা বেরিয়ে যাওয়ার পর এখন সন্ধ্যা হতে চলো, মেয়েটার কোনো হদিস নেই। জঙ্গলের দিকে এসেছিল সে মীরাকে খুঁজতে। হাসপাতালে খোঁজ নিয়ে এসেছে মীরা নাকি দুপুরবেলায় বেরিয়ে গিয়েছে। জঙ্গলে আসার পর মীরার ফোন আর চশমা খুঁজে পায় রুহি। তার বুঝতে বেগ পেতে হলো না ঠিক কি হয়েছে মীরার সাথে। অস্পষ্ট স্বরে কেঁদে উঠল সে। বক্ষস্থল কেঁপে কেঁপে উঠছে আর্তনাদে। বিড়বিড় করে কন্দনরত কণ্ঠে বলল। আল্লাহ, মেয়েটাকে বাঁচাও, ও নিষ্পাপ। আল্লাহ, ওকে তুমি রক্ষা করো মাবুদ। রুহি বদ্ধ উন্মাদের মতো ছটফট করলো কিয়ৎক্ষণ। শেষে ভাবনা চিন্তা করে ওশানকে ফোন করলো। একবার দুইবার ঠিক তিনবার কল দেওয়ার পর ফোন রিসিভ করলো ওশান। ঘুমো ঘুমো কণ্ঠ। রুহি বুঝলো ফোন দেরিতে রিসিভ করার কারণটা। ওপাশ থেকে ওশান নম্র কণ্ঠে বলল। কিছু বলবে রুহি? এই অসময়ে কল করলে যে? রুহি অষ্ট দ্বারা অদর চেপে কন্দনের সীমা কমিয়ে আনলো। লম্বা করে শ্বাস টানলো কয়েকবার। অতঃপর নিষ্প্রভ কণ্ঠে বলল। ভাইয়া, ভাইয়া মীরা। মীরা নামটা শ্রবণ করার পর ওশান একটু নড়েচড়ে উঠল। নেত্র পল্লবের বন্ধ পল্লব উন্মুক্ত করে উঠে বসলো সে। ললাটে ইতিমধ্যে পলি রেখা পড়েছে। ওশান প্রশ্ন ছুড়ল। মীরা, তারপর? ভাইয়া, মীরার সাথে নিশ্চয়ই খুব বাজে কিছু হয়েছে। কেউ ওকে তুলে নিয়ে গেছে। ও দুপুরবেলা হসপিটালে এসেছিল, এখন সন্ধ্যাবেলা বাসায় ফিরে নেই। আমি জঙ্গলে এসেছিলাম ওর খোঁজ নিতে।
তখন জঙ্গলের প্রবেশ মুখে ওর ফোন আর চশমা পরে থাকতে দেখি, সাথে মাটিতে টেনে হিঁচড়ে নেওয়া দাগ। মনে হচ্ছে কেউ ওকে টানতে টানতে নিয়ে গেছে কোথাও। আমি আঙ্কেলকে কিছু বলিনি ভাইয়া। আঙ্কেল হার্টের পেশেন্ট, আপনি কিছু করুন না প্লিজ। ওপাশে ঘোর নিস্তব্ধতা, নীরবতার রেশ বজায় তুমুল রূপে। রুহি ভাবল উষান হয়তো লাইনে নেই। সে চেঁচি বলল, হ্যালো উষান ভাইয়া, আপনি কি শুনছেন আমার কথা? উষান হুঁশে আসলো। দুই একবার ভীষণ চেষ্টা করলো কিছু বলার, কিন্তু কি আশ্চর্য, কণ্ঠনালীতে যে শব্দজোট পেকেছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। উষান নিজেকেই প্রশ্ন করলো, তার এত খারাপ কেন লাগছে? মীরার উদাও হওয়ার খবর শুনে হাত পা হিম হয়ে আসার মতো হয়ে আসছে কেন? হতবিহ্বল হতে শান্ত হয় উষান, জিজ্ঞেস করে, তুমি জঙ্গলে একা কেন গিয়েছো রুহি? জলদি ফোনের লোকেশন অন করে ফিরে আসো। আর আমি দেখছি ব্যাপারটা। মীরার কিচ্ছু হবে না, কান্না বন্ধ করো। মাহাদি আঙ্কেলকে তো জানাতেই হবে তার মেয়ে নিখোঁজ। তুমি দ্রুত ফিরে আসো, তারপর দেখছি। আমি দ্রুতই ফিরছি ভাইয়া। উষান কল কেটে ফোন ছুলো বিছানায়। ল্যাপটপ অন করে শুভ্রদের ডিটেলস আবার ঘাঁটতে বসলো শুভ্র। এই ছেলে মূলত উষানকে হত্যা করার জন্য হন্য হয়ে চেষ্টা করছিল। উষান তা আজই জানতে পেরেছে বহু চেষ্টার পরিবর্তে। সকালে তীব্র দিগন্তকে সে এই কাজে ব্যস্ত রেখেছিল, কারণ শুভ্রকে খুঁজে বের করা দরকার ছিল বড্ড। শুভ্র এখন উষানকে মারতে না পেরে উষানের আপনজনে পিছে লেগেছে তাদের হত্যা করার উদ্দেশ্যে। নিকট আত্মীয় আপনজন, এরা মানুষের তুমুল দুর্বলতা। শুভ্র হয়তো তাই ভেবেছিল, তাই এরূপ কাজ শুরু করেছে। কিন্তু শুভ্র কি আর জানে উষানের নিজের জীবনের প্রতি যেখানে বিন্দুমাত্র মায়া নেই, সেখানে আপনজনের প্রতি দরদ, মায়া, ভালোবাসা কিভাবে জন্মাবে? ডিফেন্স অফিসারদের পরিবারের প্রতি মায়া রাখতে হয় না, তাদের সবকিছু দেশকে ঘিরে। তুলসীর মা তোয়াশাকে শুভ্রই মেরেছে। উষানের সহিত শুভ্রের এরূপ কর্ম করার কারণ অতি তুচ্ছ। আকাশপথে এক মিশনের সময় উষান কিছু সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীদের মধ্যে ছিল শুভ্রের বাবা। শুভ্রের বাবা ছিল মূল আসামি। তারই পরিপ্রেক্ষিতে শুভ্র বাবার হত্যার বদলা নিতে উষানে পিছু উঠে পড়ে লেগেছে। রুহি কথা শ্রবণ করার পর উষানের কেন যেন মনে হচ্ছে মীরার গুম হওয়ার পিছনে শুভ্রের বিশাল বড় হাত আছে, অথবা এ কাজ শুভ্রই করেছে। ল্যাপটপে রিসার্চ করার সময় ওশানের ফোনে মেসেজ আসে। ক্ষীণ সময়ের জন্য নিজের করা কৃতকাজ বন্ধ রেখে ফোন হাতে নিল সে। মেসেজটা আননোন নম্বর থেকে আসা। মেসেজ ছিল মীরার অবচেতন রূপ এবং ছোট কয়েক বার্তা। কি লেফটেন্যান্ট সাহেব, গার্লফ্রেন্ডকে নিতে আসবে না? আর কতক্ষণ অপেক্ষা করব? বেশি লেট করলে কিন্তু আমি আপনার সুন্দরী প্রেমিকাকে ছোঁয়ার লোভটা সামলাতে পারবো না। মেসেজের নিচে ছোট্ট করে লেখা শুভ্র নামটি। ওশান চটজলদি নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, তবে চেষ্টা বিফলে গিয়েছে। ওশান খেয়াল করে মীরার বিধ্বস্ত রূপ দর্শন করার পর তার হৃদকম্পন শুরু হয়েছে, হাত দুটো কাঁপছে প্রবল। ওশান কয়েকবার উঁচু কণ্ঠে তীব্রকে ডাক দেওয়ার প্রয়াস চালায়, তবে সে ব্যর্থ। কি আশ্চর্য! কঠিন মানুষটা সামান্য এক নারীর জ্ঞানহীন মলিন মুখশ্রী দেখে এতটা এলোমেলো হয়ে পড়েছে কেন? মীরা টেনে টেনে শ্বাস নিচ্ছে। সময়ের তালে তালে তার শ্বাস নেওয়াটা বড়ই মুশকিল হয়ে পড়ছে। শ্বাসকষ্টের সমস্যা আছে মীরার। নির্দিষ্ট সময় পর পর ইনহেলার নিতে হয়। আজ সারাদিনে ইনহেলার নেওয়া হয়নি তার। তারপর ধুলোবালি স্তূপে পড়ে আছে। ধুলোবালিতে শ্বাসকষ্টের সমস্যা হয় তার দ্বিগুণ হয়। মীরার সামনে বসে শুভ্র এবং বাকি কয়েকটা ছেলে বসে মদ্যপান করছে। মদ্যপানকালীন মাঝে মধ্যে ছেলেগুলো লোলুপ বিছিয়ে কুরুচিপূর্ণ দৃষ্টিপাত ফেলছে মীরার উপর। নিজেকে আশ্বস্ত শান্ত করে মীরা হাতের মুঠোয় লুকিয়ে রাখা ধারালো ছুরিতে তার হাতের চামড়া কেটে রক্তিম তল টপ টপ করে গড়িয়ে পড়ছে। সুযোগের অপেক্ষায় অধীর হয়ে বসে থাকে মীরা, এবং ক্ষণিক বাদে সে সুযোগটা তার পানে আসে। শুভ্র উঠে দাঁড়ায়। হাতে তার সিঞ্জে থাকা তল পদার্থ সে মীরার ঘাড়ে পুশ করে দেয়। এটা নিয়ে মোট 8 বার তাকে সিঞ্জ পুশ করা হলো।
আধের চশমা ভিন মীরা বুঝতে পারে না সিঞ্চের দলপথটা আসলে কি। শুভ্র কাজ শেষে হেলতে দুলতে বিড়বিড় করে গান গাইতে গাইতে বেরিয়ে যায়। বাকি ছেলে তিনটে তখন মদ্যপান করে ঝিমুচ্ছে। শুভ্র যাওয়ার পরপরই নেত্রযুগল উন্মুক্ত করল মীরা। পরপর প্রায় 8 বার সিঞ্চ পুশ করার কারণে তার বাদিকের ঘাড় অবশ প্রায় আলগোছে উঠে দাঁড়ালো মীরা। হাতের রশি ছুরি দিয়ে আগেই কেটে ফেলেছিল। অল্প রোশনিতে অদূরে দৃশ্যমান হলো তার পার্স। বিড়াল পায়ে এগুলো সেদিকে। ব্যাগ থেকে সপ্তপনে ক্লোরোফর্ম বের করে ছেলেগুলোর দিকে এগিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে। তৎক্ষণাৎ তারা অবচেতন হয়ে পড়ে রইল। মীরা মুখে ওড়না চেপে দ্রুত বেরিয়ে আসে। তাকে আটকে রাখা হয়েছে এখানকার জঙ্গলের পরিত্যক্ত এক তেলের গোডাউনে। চারপাশ খুঁজে বের হওয়ার রাস্তা পাওয়া গেল না। মীরা হাঁসফাঁস করে বিড়বিড় করল, আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে বাবার কাছে পৌঁছায় দাও আল্লাহ। শুভ্র আসছে ফিরে। পদধ্বনির শব্দ জোরদার হচ্ছে। মীরা দিক বেদিক শূন্য হয়ে একটা খালি তেলের ড্রামে ঢুকে পড়ে। ড্রামগুলো প্রায় তার সমান এবং যথেষ্ট মোটা। অনায়াসে 2 জন মানুষ বসা যায়। ড্রামের ভিতর থেকে মীরা শুনল শুভ্রের উচ্চস্বরে হাঁক ডাক। মীরা আপন মনে বিড়বিড় করে, ওশান যেন আসে, নয়তো তার বাবা। একবার আসুক তার ভরসাযোগ্য 2 জন মানুষ। আমার সাথে কেউ যাচ্ছে না। তীব্র, তুই এখানে সবার খেয়াল রাখবি। দিগন্ত আমায় ইনফরমেশন দিবে। সাইলেন্সার লাগানো পিস্তলটা পিছনের দিকে কোমরে গুজে ব্যস্ত কঠিন গম্ভীর কণ্ঠে নিজের বক্তব্য পেশ করলো ওশান। শরীরের সকল পেশি তখন টান টান, মাথার শিরা ক্রোধে দপদপ করছে। তীব্র আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কাউকেই নিবি না, একদম একা যাবি? রিক্স এটা উশান। ওশান জলদ গম্ভীর কণ্ঠে বলল, কাউকেই নিচ্ছি না, শুধু স্থানীয় 2 জন পুলিশ আসবে। আমি সেখানকার সব কিছু আয়ত্তে আনার পর শুভ্র আর ওর দলের লোকদের লাশ আনতে যাবে পুলিশ 2 জন। ওশানের কঠিন মুখশ্রী দর্পণ করে তীব্রের বলার সাহসে কুলালো না। কাউকে নিয়ে যা সাথে। সে ওশানের গম্ভীর রূপটা দেখলে মাথা অতিরিক্ত নার্ভাস হয়ে পড়ে। তাছাড়া ওশান কখনো কারোর কথা শুনে না, সে যা বলে তাই করে। একরোখা জেদি মানুষটাকে স্বয়ং ক্যাপ্টেন অবধি বসে আনতে পারেনি। মিশনে নিজের জেদ চাপিয়ে বেড়ায়। তবে দক্ষ বুদ্ধিমান অফিসার হওয়াতে ওশানকে কেউ কখনো কোনো কথা শোনাতে পারে না। ওশান নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে এগুলো মায়ানের নিকট। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে বলল, আমি তোমার বোনকে ফিরিয়ে আনবো, প্রমিস। মন খারাপ করে থাকে না। তুমি চ্যাম্প না, বাবাকে দেখে রাখবে, ওকে? ওকে। মাইনের দৃঢ় মন্তব্য। ওশান যাওয়ার পথে একবার মাহাদির সাথে দেখা করে যায়। মাহাদি মেয়ের খবর শোনার পর থেকে একদম নিশ্চুপ মনো, কারোর সাথে কোনো কথা বলছে না। ওশান মাহাদির নিকট এগিয়ে আশ্বাস দিয়ে বলল, মীরার কিচ্ছু হবে না আঙ্কেল, ট্রাস্ট মি। আমি হতে দিব না, আপনি একটু বিশ্বাস রাখুন আমার উপর। আল্লাহ হাফেজ। জড়ো হাওয়ার মাঝে নিজের বাইক নিয়ে শাসা করে ছুটে গহীন অন্ধকারের মাঝে। কানে লাগানো ব্লুটুথ, সেখানে দিক নির্দেশনা দিচ্ছে দিগন্ত। কোথায় যেতে হবে তা বিশদ বর্ণনা করে ওশানকে জানাচ্ছে সে। ওশান দিগন্তর বার্তা শ্রবণ করতে করতে এগোচ্ছে সম্মুখে। তার পাথর কঠিন বক্ষ স্থল আজ অজানা আতঙ্কে নড়বড়ে। নিজের উপর বিশ্বাস আছে তার, মীরাকে ঠিকই উদ্ধার করে আনবে। কিন্তু কথা হচ্ছে, মীরা কেমন আছে? শুভ্র মেয়েটার উপর কোনোরূপ অত্যাচার করেনি তো? এই কথা যতবার ওশান মনে আওড়াচ্ছে, ততবার কঠিন বক্ষ স্থলটা হু হু করে কেঁপে উঠছে। ওশান হিসিসি বলে উঠল, কঠিন তার খোলসটা তাহলে নম্র হতে চলল। সে দুর্বল হলো প্রথমবার কোনো নারীর প্রতি। রজনী কালছে অন্তরিক্ষ বর্তমানে মেঘাপিত। মেঘ বলছে বৃষ্টি নামবে। কিয়ৎক্ষণ পর হলো তাই। অম্বর হতে ঝমঝমি বৃষ্টি আশ্রে পড়ল পৃথিবীর পৃষ্ঠে। পৃথিবীর মিষ্টি সুর চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে ঈষৎবাদে নিষ্ঠুর। জল আর্তনাদে ফেটে পড়ছে অম্বর, ঝিলিক দিচ্ছে বারংবার। ক্ষীণবাদে বৃষ্টির তেজ বালো। ওশান সিক্ত হয়ে টইটম্বর। খানিকটা এগোতে নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায় ব্লুটুথ থেকে। জোরালো শ্বাস ফেলে বাইক থামায় ওশান।
4-5টা হাসি দেয় পরপর। সে জানতো নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্টেড হয়ে যাবে, তাই সে আগে থেকেই পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে এসেছে। তবে তার কার্যক্রম বাস্তবায়নের জন্য তেজস্বী বর্ষণের থামার দরকার, কিন্তু বর্ষণ যে থামার নামই নিচ্ছে না। এদিকে হাতের সময় খুব সীমিত। 15 মিনিট পর বৃষ্টি থামল পুরোপুরি। তবে অম্বর হতে আসা গর্জন জানান দিয়ে রাখছে বর্ষণ আসবে আবারও। ওশানের পরনে শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে। তার গায়ে এখনো এটে সেটে রয়েছে পাতলা কালো রঙের টি শার্ট। ওশান নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট ব্যাগ বের করলো, অথবা ওষ্ঠাধর দুটো গোল করে শীষ বাজালো। 1 বার 2 বার 3 বার। সিক্ত মাটিতে পড়ে থাকা শুষ্ক ঝরে পাতা মচমচ শব্দ প্রতিফলিত হয় ওশানের কর্ণকুহরে। মৃদু হাসে ওশান। আসছি তাহলে। ঈশ্বরবাদের জঙ্গলের বাম দিক থেকে লেজ নাড়াতে নাড়তে বেরিয়ে আসে এক নিরু কুকুর। উষান হাঁটু গেড়ে বসে ইশায় কুকুরটাকে ডাকলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিস মি লিও। চেঁচিয়ে উঠল লিও। উষান তার হাতে থাকা মাংসের প্যাকেট লিওর সামনে দেয়। তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলো লিও। লিও ওশানের এককালীন পোষা কুকুর। ফারদিনের বাসায় থাকার সময় ওশান লিওকে পুষত, তবে ঢাকায় চলে যাওয়ার পর আর লিওর সাথে তার যোগাযোগ ছিল না। ওশান চলে যাওয়ার পরও লিও জঙ্গলের ঠিক একই জায়গাতে বসবাস করে। ওশান জানতো তা। ঠিক এই জায়গায় এসে ওশান চিরপরিচিত শীষ বাজালে লিও ছুটে আসতো তার প্রিয় মনুষ্য ব্যক্তির নিকট। লিওর খাওয়া শেষ। ওশান ব্যাগ থেকে পলিথিন মোড়ানো প্যাকেটটা আনলো। লিও এগিয়ে ছুটে আসে। ওশান কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, লিও এটা তোর খাবার না, পিছে সর। বুঝলো হয়তো ওশানের কথা। সে পিছু হটল। পলিথিন থেকে মীরার পোশাক বের করে ওশান। আসার পথে রোহিত থেকে নিয়ে এসেছিল সে। লিওর নাকের কাছে মীরার পোশাক ধরল ওশান। গন্ধ শুকিয়ে লিও। তারই মধ্যে লিওর গলায় ওশান একটা লোহার চেন লাগিয়ে পিঠে নিজের ব্যাগ ঝুলিয়ে নেয়। লিওকে বলে, চল লিও, ওকে আমাদের খুঁজতে হবে। লিও ছোটে শুরু করলো। লোহার চেনটা শক্ত করে ধরে ওশানও ছুটছে লিওর পিছন। জঙ্গলের মাঝে যাচ্ছে তারা। লিও ছুটে চলার গতি বাড়ছে ক্ষণে ক্ষণে। ওশান এতটা ছুটে ক্লান্ত হলো না। অভ্যাস আছে তার। তাছাড়া মাদকতা যখন অন্যত্রে পড়ে তখন ক্লান্তিরা আর কিভাবে ভর করে দেখি। লিও গন্ধ শুকে শুকে থামল পরিত্যক্ত তেলের গোডাউনের সামনে। ওশানের ধারণা ছিল মীরাকে এখানে নিয়ে আসা হয়েছে। লিও গেল সিক্ত এক বস্তা নিকট। সেখানে দাঁড়িয়ে সে জিহ্বা বের করে শ্বাস টানছে। ওশান এগুলো তার বোধগম্য হলো মীরাকে এই বস্তায় করে এখানে নিয়ে আসা হয়েছে। তবে একটা বিষয়ে খটকা লাগে ওশানের। বাইরে কোনো পাহারাদার কেন নেই? অদূরে কাউকে দৃশ্যমান হচ্ছে না। তাহলে কি শুভ্র মীরাকে অন্যত্র সরিয়ে ফেলেছে? লিওর গলা থেকে লোহার শিকলটা খুলে ফেলল ওশান। লিওকে মুক্ত করে কণ্ঠের খাদ নামিয়ে বলল, ফিরে যা লিও, এবার ঢাকা যাওয়ার পথে তোকে নিয়ে যাব সাথে। এটা তোর আমায় হেল্প করার গিফট। লিও লেজ নেড়ে অসম্মতি জানালো। ওশান দম ফেলে আদেশে সুরে বলে, যেতে বলেছি না আমি তোকে। খ্যাপাটে ওশানকে এই পশুটাও বোধহয় ভয় পায়। সে ওশানের হাত গাল ঘষে জঙ্গলের মাঝে অদৃশ্য হয়ে গেল। জোরালো শ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। অন্তকরণ হু হু করছে। মস্তিষ্কের স্নায়ুকোষ তখন ছটফটে। সামনে এগুলো ওশান আস্তে আস্তে সদর দরজা খোলার পর দর্শন হয় তার চক্ষু সম্মুখে দুজন ব্যক্তিকে। তার দুজন আপন মনে খেজুরে আলাপে তুমুল ব্যস্ত। সাইলেন্সার লাগানো পিস্তলটা হাতে নিল ওশান। দ্বিতীয় হাতে তার ধারালো ছুরি। সর্বপ্রথম এক গুলি ছিল সে এক লোকের মাথায়, এবং দ্বিতীয়বার সেকেন্ডের মাঝে অপর লোকটিকে চেঁচানোর সুযোগ না দিয়ে তার হৃৎপিণ্ড বরাবর ছুরি মারল। দুজন একসাথে পড়ে গেল ভূমিতে। প্রাণহীন দেহ। ওশান দুজনের হাত ধরে সদর দরজার বাহিরে ফেলে রেখে ভিতরে প্রবেশ করে। আশেপাশে বড়সড় তেলের ড্রাম, সব ছাড়া বাদ বাকি অন্য কিছু দর্শন হচ্ছে না ওশানের। ওশান নিম্ন সুরে আনমনে বলল, হোয়ার আর ইউ মীরা, হোয়ার আর ইউ। ওশান আরো অন্তরালে প্রবেশ করে। হাতে তার রক্তমাখা ছুরি আর পিস্তল। ক্ষীণবাদে ফের দৃশ্যমান হয় চারজনকে মেশিন গান হাতে নিয়ে পাহারা দিতে। ওশান আড়লে দাঁড়িয়ে
ছক কষে কিভাবে এদের সামলাবে। পরিশেষে সে উপস্থিত লোক 4 জনের চক্ষুর আড়ালে এক তেলের ড্রামের পাশে গিয়ে দাঁড়ালো। লোক 4 জন হাঁটছে, 2 জন উষানের সামনে দিয়ে হেঁটে যেতে নিলেই উষান দুহাতে 2 জনের মুখ চেপে আড়ালে এনে নিঃশব্দে ঘাড় বেঁকিয়ে মেরে ফেলে দুটোকে। বাকি দুজনকে পিস্তল দিয়ে গুলি করে মারল। অতঃপর সেই কাঙ্ক্ষিত স্থান। শুভ্র বসে মাথার চুল মুষ্টিবদ্ধ করে ধরে। তার পাশে দাঁড়িয়ে যুবতবু অবস্থায় 3 জন। উষান পাশে চেপে দাঁড়ায়, শ্রবণ করার প্রয়াস চালায় তারা কি কথা বলছে। নীরবতা ধ্বংস করে শুভ্র প্রলয়নকারী হুঙ্কার দিয়ে বলল, তোরা এতজন এখানে থাকা অবস্থায় ওই মীরা কেমনে গায়েব হইল? কি করতেছিলি তোরা? অপদার্থের দল! মীরারে যেখান থেকে পারস খুঁজে আন যা। চিন্তাগ্রস্ত হয় উষানের অন্তরাল। মীরা নেই, তবে কি পালিয়েছে? পালাতেই পারে, মেয়েটার সাহস আছে অনেক, বুদ্ধিমতীও। কিন্তু সে এখন কি করবে? আগে মীরাকে খুঁজবে নাকি শুভ্রদের দলবলকে ধরবে? তার অফিসিয়াল কার্যক্রম হিসেবে তাকে এখন শুভ্রদের ধরা উচিত। এদিকে দায়িত্বে হেলাফেলা করা তার কশিন কালেরও পছন্দ নয়। সে কাজপ্রেমী মানুষ। দোটানায় থাকাকালীন প্রকৃতি বলে দিল তার কি করা উচিত। শুভ্র দেখে ফেলেছে ওশানকে। তাকে দেখে হাসতে হাসতে করতালি দিতে দিতে এগিয়ে আসছে। শুভ্র কুটিল হেসে জিজ্ঞেস করল, এসে পড়লেন এত জলদি? বাহ, প্রেমিকার প্রতি এত ভালোবাসা! ওশান পিস্তল সপ্তপনে পিঠের পিছে গুজে পকেটে হাত দিয়ে হেলতে দুলতে সামনে আসে। শুভ্র হতে তার দূরত্ব 4 ফিট দূরে দাঁড়ায়। তার ছেলের কণ্ঠে শুধালো, কি কিডন্যাপ করিস যে একটা মেয়ে তোদের এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল? লজ্জা লাগে না? মেয়েটার উপর ইন্টারেস্ট থাকলে তো আমি তারে আটকায় রাখতাম করা সিকিউরিটি দিয়ে। আমার তো তাকে না, তোকে চাই। তোমারে মেরে তারপর নিজে মরবো। নিচেল হাসলো ওশান। এক হাত পিছে নিয়ে গুজে রাখা পিস্তল বের করে ক্ষণিকের মধ্যেই 3টে ছেলের চক্ষুর আড়ালে তাদের হৃৎপিণ্ড বর্বর গুলি করে। নিষ্প্রাণ দেহ তৎক্ষণাৎ প্রাণহীন রূপে ভূমিতে আশ্রে পড়ে। শুভ্র বিচলিত হয় কিঞ্চিত, পরবর্তীতে নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল, জিনিয়াস! তোর মতো বেকুব নাকি সবাই? তোর বাবা কত শত পাপ কাজ করেছে, এমনকি তোর মাকে অবধি নিজের চামচাদের দিয়ে ধর্ষণ করিয়ে তারপর মেরেছে। তুই কিনা সেরকম এক ব্যক্তির মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছিস? স্টুপিড! শুভ্রকে দারুণ আশ্চর্য দেখালো। চঞ্চল নেত্রযুগল প্রশ্ন ভরা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, মামা, মানে কি সব বলছেন? পকেট থেকে নিজের ফোন বের করে কাঙ্ক্ষিত কিছু বের করে সে শুভ্রের পানে ছুড়ে দিল। ফোন ক্যাচ ধরে শুভ্র। ওশান ইশারায় বলল ফোন ধরতে। শুভ্র মনোযোগী হয় সেদিকে। ঘাড় কাত করে বাম দিকে তাকাতে নিবে, তৎক্ষণাৎ তড়িৎ বেগে মীরা কোথা থেকে যেন ছুটে আসলো। এসেই চাপটে ধরল ওশানকে। ভীষণ শক্ত করে ওশানকে আঁকড়ে ধরে মুখ লুকালো ওশানের বক্ষ স্থলে। ওশান হতবিহ্বল। আস্তে ধীরে সেকেন্ড খানেকের মধ্যে নিজেকে সামলে নিয়ে মীরাকে আগলে নিল তার উষ্ণ আলিঙ্গনে। বলল, মীরা, ঠিক আছো? কোথায় লুকিয়েছিলে? মীরা ফুপিয়ে কেঁদে উঠল। দাঁত দিয়ে ওষ্ঠ চেপে ধরে কোনো মতে বলল, আপনি সত্যিই এসেছেন নাকি আমি স্বপ্ন দেখছি? ওশান মৃদু হাসলো। শেষে নিচু হয়ে মীরার কানের পিঠে হিসিয়ে বলল, আই এম হেয়ার, আই উইল বি অলওয়েজ বি হেয়ার, ফিল ইট গার্ল। মীরা ফুপাতে ফুপাতে আলিঙ্গন নিবিড় শক্ত দৃঢ় করলো আরেকটু। ওশানে উষ্ণ বক্ষ পিঞ্জরে নাক ঘষল। ইস, মেয়েটা যদি হুঁশে থাকতো তাহলে লজ্জে মারা যেত নিশ্চয়ই। ওশানের ব্যস্ত নেত্রযুগল তখন পরখ করছে মীরাকে। শুভ্রের প্রতি তার খেয়ালই নেই। মীরার উপরিভাগে আঘাত লেগেছে কিনা কোনো তা দেখতে ব্যস্ততার নেত্র জোড়া। সংকোচ পায়ে ঠেলে মীরার ঘাড়ের কাছে ওড়নাটা সরে ওশান। সেখানে বেশ কয়েকটা ফুটো, যেমনটা ইঞ্জেকশন পুশ করলে হয়ে থাকে। মস্তিষ্কের শান্ত স্নেহ ধপ করে অস্থিতিশীল হলো তার। শুভ্রের প্রতি দৃষ্টি ফেলে গর্জে উঠে জিজ্ঞেস করলো, ওকে কিসের ইঞ্জেকশন দিয়েছিস? শব্দহীন কন্দনে ব্যস্ত ছিল শুভ্র। ওশানের হঠাৎ গর্জনে কেঁপে উঠে ফোন থেকে দৃষ্টি সরালো। হাতের ফোন ফেলে দিল পাশে। অতঃপর নিষ্প্রাণ কণ্ঠে বলল, পয়জন, টেক টু হার হসপিটাল আর্লি।
অনুভূতি শূন্য মস্তিষ্ক। নিষ্প্রভ নেত্রে মীরার প্রতি দৃষ্টি ফেলার পর খেয়াল করলো মীরা তখন অবচেতন। পিছনের পোশাকে রক্তে মাখামাখি। মেয়েটা কি তবে সে হারাতে চলল? মেডিকেল রিপোর্ট অনুযায়ী মিস মীরা কখনোই মা হতে পারবে না স্যার। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পয়জন যেন বেশি ক্ষতি না করে, কিন্তু আপনি একটু বেশি লেট করে ফেলেছেন পেশেন্টকে হাসপাতালে আনতে। অ্যান্ড দিস টাইম উই হ্যাভ নাথিং এলস টু ডু স্যার। ওশান কিং কর্তব্য বিমূঢ়, নিষ্প্রাণ অনুভূতি শূন্য নেত্রে চাইল সম্মুখে। কাছের দেওয়ালের ওপারে মীরা মাহুদির কোলে মাথা রেখে বেঘরে ঘুমোচ্ছে। আচ্ছা, মেয়েটা যদি জানতো সে আর কখনোই মা হতে পারবে না, তখন কি এমনভাবেই শান্তিতে ঘুমাতো? নিজেকে বোকার মতো একটা প্রশ্ন করে বসল ওশান। তার অন্তঃকরণের দশা বেহাল প্রায়। মীরার এই অবস্থার জন্য অবশ্যই সে দায়ী। সর্বোচ্চ চেষ্টা করেছিল ওশান নিজের থেকে মীরাকে দূরে দূরে রাখার। কত অপমান অবহেলা করেছে মেয়েটাকে সে, একমাত্র মীরার সুরক্ষার কথা চিন্তা করে। কিন্তু সেই তো মেয়েটাকে ঠেলে দিল সে বিপদের সম্মুখে। ডক্টর রাহি গভীর দৃষ্টিতে দেখছিলেন ওশানকে। তার সামনে দাঁড়িয়ে থাকা এক সময়কার পাথরমণির অধিকারী মানুষটার পরিবর্তন স্বচক্ষে বিস্ময় নিয়ে দর্শন করছেন। তীব্র থেকে শুনেছিল সে, যদিও তবুও বিশ্বাস করেনি। এবার স্পষ্টত নিজ নেত্র দ্বারা দর্শন করে তার হতভম্ব হওয়ার উপক্রম। রাহি ধাতস্থ করে নিজেকে, গলা ঝেড়ে ফের বলে, স্যার, ওনাকে পয়জনটা দেওয়া হয়েছে যাতে আর উনি কখনোই মা হতে না পারে, যার কারণে পেশেন্ট মারা যায়নি, জীবিত এবং সুস্থ আছেন। জাস্ট রক্তক্ষরণ হয়েছে একটু, এতটুকু। আপনি যান। রাশভারী কণ্ঠের জবাব। রাহি দ্রুত সেখান হতে প্রস্থান করল। ওশান কাছের দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে। মাহাদি ওশানকে দেখে নড়েচড়ে বসল। জিজ্ঞেস করল, বাবা, ডাক্তারের সাথে কথা বলেছিলাম, দেখলাম কি বলল সে। মীরা সুস্থ আছে না গুরুতর কিছু? তন্দা আচ্ছন্ন মীরার প্রতি নরম চোখে তাকালো ওশান। কণ্ঠের খাদ নামিয়ে জবাব দিল, মীরা সুস্থ আছে আঙ্কেল, কিন্তু পয়জনের ব্যাড ইফেক্টের কারণে ও কখনো মা হতে পারবে না। এমনিতে ও এখন সম্পূর্ণ সুস্থ। মাহাদি মৌন। লোকটার অন্তঃকরণের ভাষা পড়তে পারল না ওশান। চুপ করে দাঁড়িয়ে রইল। মাহাদি এখন কিরূপ প্রতিক্রিয়া দেখাবে তার সম্পর্কে তার ধারণা নেই। তবে সে চাইছে বাবা হিসাবে মাহাদি শক্ত থাকুক, মীরাকে সামলাতে হবে তো। মিনিট খানেক পর মাহাদি বলল, মেয়েটা আমার বেঁচে আছে, এটাই আমার কাছে যথেষ্ট। ঈশান, ও মা হতে পারবে না, এটা নিয়ে আমার আপাতত কোনো দুঃখ কষ্ট নেই। মেয়েটা আমার এই কঠিন সত্যটা সহ্য করতে পারলেই হলো। নিভৃতে ভীষণ স্বস্তি পেল ওশান। মাহুদির থেকে এমন ব্যবহার, এমন বক্তব্যই আশা করছিল সে। ঈশ্বরবাদে সে পড়ল, আই থিঙ্ক মীরাকে এখন এই ব্যাপারটা না জানানোই বেটার হবে আঙ্কেল। এমনিতেই ও এখন মেন্টালি ডিপ্রেসড। এই কথাটা শুনলে আরও অবস্থা খারাপ হতে পারে। ওশানের ফোন বেজে উঠল। পকেট হাতড়ে ফোন বের করে কর্নারে যায় ওশান। পুলিশ অফিসার ফোন দিয়েছে। রিসিভ করার সঙ্গে সঙ্গে ওপাশ হতে ব্যস্ত কণ্ঠে বলা হলো, স্যার, আপনি শুভ্রকে এতটা বাজেভাবে মেরে ফেলেছেন, এখন হেড ডিপার্টমেন্টে আমরা কি জবাব দেবো স্যার? ওশান রাশভারী কণ্ঠে প্রতি উত্তর করল, হেড ডিপার্টমেন্টকে আমি দেখব অফিসার। আপনি লাশ নিয়ে থানায় ফিরুন। ওকে স্যার, বাট আপনাকে এখনই থানায় আসতে হবে। এসিপি স্যার, আপনাদের গ্রুপ ক্যাপ্টেন এসেছেন সেখানে, এখনই কথা বলে নিলে ভালো হতো। আসছি আমি। ফোন কেটে পকেটে ঢোকায় ওশান। লম্বা লম্বা পা ফেলে এগোলো সামনে। মাহাদির নিকট এগিয়ে এসে বলল, আঙ্কেল, আমাকে যেতে হবে একটু, আসি। আমি রাতে আসব। থানায় যেতে হবে এখন। মীরাকে যে কিডন্যাপ করেছে, কেন করেছে তার সম্পর্কে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি আছো তাই হয়তো আমার মেয়েটা এখনো বেঁচে আছে। পুলিশের কাছে বললে হয়তো তাদের খুঁজতে খুঁজতে আমার মেয়েটাই মারা যেত। ওশান বিড়বিড়িয়ে নিম্ন কণ্ঠে শুধালো, আমার জন্যই আজ আপনার মেয়ের এই অবস্থা আঙ্কেল, শুধুমাত্র আমার জন্য। তীব্রকে সঙ্গে করে ওশান চলে যায়। মাহুদি মীরার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে
মেয়ের গায়ে কাঁথা টেনে উঠে দাঁড়ায়। তার নেত্র কান্নিসে অশ্রুকণা। সে কাঁদছে। আজকে এই পরিস্থিতিতে মাহাদি একবার ভেবে নিয়েছিল মেয়ে হয়তো তার আর সুস্থ রূপে ফিরে আসবে না। এশার নামাজ শেষে আল্লাহ তাআলার নিকট মাহাদি দুহাত তুলে দোয়া করলো, শুকরিয়া আদায় করলো আল্লাহর নিকট। ছেলেরা কাঁদে না সহজে, কিন্তু বাবা সন্তানের কষ্টে অল্পতেই কেঁদে ফেলে। মাহাদি কাঁদল কিয়ৎক্ষণ নীরবে নিভৃতে আপন মনে। তখন সাজিবেলা, ঘুমের ওষুধের প্রকোপ কেটে গিয়ে মীরা তন্দ্রা কেটেছে ক্ষীণ সময় পূর্বে। রুহি তাকে স্যুপ খাওয়াচ্ছে। মায়ের মীরার কোলে মাথা রেখে বোনের সাথে নানান কথা বলছে। মাহুদি নেই কেবিনে, বাহির গিয়েছে জরুরি কিছু ওষুধ আনতে। সবাই ব্যস্ত। জাগতিক ভুবন হতে বিচ্ছিন্ন কেবল মীরা। সে ভাবছে কিছু মনোযোগ সহিত। তার বারংবার মনে হচ্ছে জ্ঞান হারানোর পূর্বে সে এক বলিষ্ঠ দেহী পুরুষকে জড়িয়ে ধরেছিল, নিবিড় বন্ধনে আবিষ্টিত ছিল। কিন্তু কে ছিল সেই পুরুষ? তা মস্তিষ্কের উপর তুমুল জোর দিয়েও মীরা মনে করতে পারছে না। অবচেতন হওয়ার পূর্বকার কোনো ঘটনাই তার মনে নেই, মনে করতে পারছে না। দেখা যায় মনে করতে গেলেই মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। মীরা এদিক সেদিক তাকালো, কাউকে খোঁজার চেষ্টা করলো। মন পিয়াসু যাকে যাচ্ছে স্নায়ু কোষে বলছে সে নেই, নেই এখানে। তার আশেপাশে